চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি রপ্তানিতে পড়বে নেতিবাচক প্রভাব, আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠায় দেশের ব্যবসায়ীরা। বইমেলা পেছাচ্ছে না, শুরু হবে 20 ফেব্রুয়ারি। 21 পদক ঘোষণা, পাচ্ছেন 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠান। বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে দ্য ডিপ্লোম্যাট, তুলে ধরা হয়েছে জনমত জরিপ। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি জামাত আমিরের। এক্স অ্যাকাউন্ট হ্যাকে বঙ্গভবনের কর্মকর্তা সরোয়ারের জামিন। এবং উত্তেজনার মাঝেই ওমানে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠক, পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে কথা বলতে আগ্রহী ওয়াশিংটন। আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চট্টগ্রাম বন্দরে নিউ মেরিন কন্টেইনার টার্মিনালের ইজারা নিয়ে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে গভীর সংকটে পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য। আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠার সময় পার করছেন দেশের সর্বস্তরের ব্যবসায়ীরা। নেতিবাচক প্রবণতায় থাকা রপ্তানি আয় আরও নেতিবাচক হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিলের শঙ্কা তৈরি হয়েছে। ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরের শঙ্কাও দেখছেন উদ্যোক্তারা। তারা বলছেন চট্টগ্রাম বন্দরে আটকে থাকা পণ্য ফেরত এনে বিমানে পাঠাতে হতে পারে। সঠিক সময়ে পণ্য পাঠাতে না পারলে ক্রেতারা ডিসকাউন্টও চাইতে পারে। প্রতিদিন অন্তত 90 কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। বন্দরে অচলাবস্থা দেখা দেওয়ায় পোশাক খাতের সমপরিমাণ ক্ষতির আশঙ্কা রয়েছে। উদ্যোক্তারা বলছেন এর সংকট সমাধান না হলে রমজানের সব পণ্যের দাম বেড়ে যাবে। ছোলা বুটের মতো পণ্য 400 গুণ বেশি দামে কেনা লাগতে পারে বলেও আশঙ্কা উদ্যোক্তাদের। ফলে বন্দরের বিষয়টি দ্রুত সমাধান করতে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। পূর্ব নির্ধারিত 20 ফেব্রুয়ারি থেকেই এবারের অমর 21 বইমেলা শুরু হবে। বইমেলা পেছানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই বলে জানিয়েছে বাংলা একাডেমি। একই সঙ্গে পবিত্র রমজান মাসে মেলা আয়োজন করায় মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির ব্যবস্থা রাখা হবে। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মনির চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রকাশকরা ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের যে দাবি জানিয়েছেন তার কোনো যৌক্তিকতা নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও অমর 21 বইমেলা 2026-এর সদস্য সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজার সংবাদ সম্মেলনে বইমেলার সার্বিক বিষয়ে একাডেমির সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরেন। 21 পদক 2026 ঘোষণা করেছে সরকার। কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সঙ্গীত পরিচালক আয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা সহ এবছর 10 জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদক। 21 পদক 2026 ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ববিতার নতুন করে আপনাদের পরিচয় দেওয়ার কিছু নেই। চলচ্চিত্রের জন্য 2 প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সত্তার, উনি চারুকলার পেয়েছেন। আপনারা ওনার, আমি জানি না আপনারা ওনার পেন্টিং এর সাথে আপনারা অভ্যস্ত কিনা, বাট উনি খুবই নাম করা এবং ওনার স্টাইলটা খুবই ইউনিক। 3 মেরিনা তাবাসসুম, খুবই অ্যাওয়ার্ড উইনিং, উনি আগা খান অ্যাওয়ার্ড পেয়েছেন 2 বার এবং এছাড়া ওনার বিশ্বব্যাপী ওনার স্থাপত্যে ওনার যে কন্ট্রিবিউশন এটা খুবই সবাই স্বীকার করেন এবং বাংলাদেশে অনেক বড় বড় খুবই নাম করা কিছু কাজ ওনার আছে। তার মধ্যে লেটেস্ট যেটা সেটা হচ্ছে যে জুলাই মিউজিয়ামেও উনি কাজ করেছেন।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকায় আশুলিয়ায় জীবিত একজন সহ ৬ মরদেহ পোড়ানো এবং অন্য একজনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। রায়ে ৭ জনকে যাবজ্জীবন ও ২ জনকে ৭ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এছাড়া একজনকে ক্ষমা করে দেন আদালত। ২১ নম্বর 1 সাইফুল ইসলামকে ১ হইতে ৭ নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ড এবং ২ নম্বর চার্জের ১ হইতে ৩ নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ হইতে ৫ নম্বর চার্জে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ২ নম্বর আসামি সৈয়দ নুরুল ইসলামকে ১ নম্বর চার্জে ১ থেকে ৭ নম্বর কাউন্টে ২ নম্বর চার্জের ১ থেকে ৩ নম্বর কাউন্টে এবং ৩ থেকে ৫ নম্বর চার্জে দোষী সাব্যস্ত করে প্রত্যেক চার্জে পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ৩ নম্বর আসামি মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, ৪ নম্বর আসামি মোহাম্মদ আব্দুল্লাহ হিল কাফি, ৫ নম্বর আসামি শাহিদুল ইসলাম, ৭ নম্বর আসামি মোহাম্মদ মাসুদুর রহমান, ৮ নম্বর আসামি নির্মল কুমার দাস, ৯ নম্বর আসামি আরাফাত হোসেন আরজু কে ১ নম্বর চার্জে ১ হইতে ৭ নম্বর কাউন্টে, ২ নম্বর চার্জে ১ হইতে ৩ নম্বর কাউন্টে এবং ৩ হইতে ৫ নম্বর চার্জে দোষী সাব্যস্ত করত প্রত্যেক চার্জের জন্য পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাময়িকী দ্য ডিপ্লোম্যাট। বুধবার প্রকাশিত বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি আর্টিকেলে এই পূর্বাভাস দেয়া হয়। অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান লাইকলি বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার শীর্ষক আর্টিকেলে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের তথ্য উল্লেখ করে তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দেয়া হয়। দ্য ডিপ্লোম্যাট বলছে, এই নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ জেনারেশন জেড বা জেনজি, অর্থাৎ বাংলাদেশের এই তরুণরাই ঠিক করবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। এরই মধ্যে দেখা যাচ্ছে অনেক জেনজি ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, বিশেষ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিগুলোতে। প্রতিবেদনে কয়েকটি জনমত জরিপ তুলে ধরে নির্বাচনে বিএনপির ভালো ফলাফলের সম্ভাবনার কথা বলা হয়েছে। Mr. Noodles, amazing taste. জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। পুলিশ সূত্র জানায়, এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগের তদন্তের অংশ হিসেবে সরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিনের আদেশ দেন। আরও জানা গেছে, ৩ ফেব্রুয়ারি দিনগত রাত 12:30টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার এলাকা থেকে সরওয়ারে আলমকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়, যা তদন্তের স্বার্থে পরীক্ষা করা হচ্ছে। জামাত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, উত্তরবঙ্গে কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। সেই প্রতিষ্ঠান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসেবে দেশে এবং বিদেশে সম্মানের সঙ্গে কাজ করবে। বৃহস্পতিবার দুপুর 12টায় নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। এটা যেহেতু কৃষি প্রধান এরিয়া, এই কারণে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি পুরা নর্থ বেঙ্গলকে আমরা ইনশাআল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে এবং সেই পড়ালেখা কাগজে না, বাস্তবে হবে, প্রফেশনাল এডুকেশন। এখান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসাবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে তারা দেশ গড়ায় ভূমিকা রাখবে, বিদেশে গিয়ে দেশের জন্য কাজ করবে। আমরা সেই জনবল ইনশাল্লাহ এখানে তৈরি করব। এখানে ধান এবং ফল এই দুইটার গবেষণা ইনস্টিটিউট যদি পূর্ণাঙ্গ
টেকনিক্যাল ইউনিভার্সিটি বেসড আপন এগ্রিকালচার, কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় যদি এখানে হয় তাহলে ওটা আলাদা আর লাগবে না, ওটা তারই অংশ হবে এবং গবেষণা ইনস্টিটিউট ওখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে, সেটাও ইনশাল্লাহ হবে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে ওয়াশিংটন পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুত বিদেশে পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরান অনাক্রমণ চুক্তির প্রস্তাব করা হয়েছে। ইরানের হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারে বাজছে যুদ্ধের দামামা। তবে এর মধ্যে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। ইস্তাম্বুলে পূর্ব নির্ধারিত বৈঠকটি ওমানে সরিয়ে নেয়া এবং দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনা করার ইরানি আবদার হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছে বলে প্রথমে জানায় সংবাদ মাধ্যম এক্সিওস। যদিও পরে আরব নেতাদের অনুরোধে মার্কিন প্রশাসন ওমানে আলোচনায় বসতে রাজি হয়েছে বলে নিশ্চিত করে সংবাদ মাধ্যমটি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নিজেদের অবস্থান পরিষ্কার করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে ধন্যবাদ জানান তিনি। পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। খুব ভেবেচিন্তে এই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি, রপ্তানিতে পড়বে নেতিবাচক প্রভাব, আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠায় দেশের ব্যবসায়ীরা। বইমেলা পেছাচ্ছে না, শুরু হবে 20 ফেব্রুয়ারি। 21 পদক ঘোষণা, পাচ্ছেন 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠান। বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে দ্য ডিপ্লোম্যাট, তুলে ধরা হয়েছে জনমত জরিপ। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি জামাত আমিরের। এক্স অ্যাকাউন্ট হ্যাকে বঙ্গভবনের কর্মকর্তা সরোয়ারের জামিন। এবং উত্তেজনার মাঝেই ওমানে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠক, পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে কথা বলতে আগ্রহী ওয়াশিংটন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।